অবৈধ সম্পর্ক একটা ঠিক করতে হবে, যে 15 বছর ধরে তার দেওয়ারের সাথে রিলেশন। পূর্বজন্মকেও হিলিং করা যায় রেকির মাধ্যমে। গৌতম বুদ্ধ নিজেও রেকি শিখতেন, শ্রী রামকৃষ্ণ পরমাংশদেবও এটা করতেন। তবে ওই শ্মশানেই ওর মাকে প্রতিদিন দেখবে পচা মাংস খুঁড়ে খুঁড়ে খাবে। পজেসড হওয়া মানুষ থেকে বড় কথা, চোখ পুরো করমচার মতো লাল হয়ে যায়। আমি যেটা দেখলাম না, এই চোখটা পুরো উল্টানো। এই এক্সারসাইজিং দিয়েও আমি হিল করেছিলাম। আমার বিছনাটা চেপে উঠে কেউ একটা বসলো। আমার শাশুড়ি মা মারা গেছিল এরকম গলায় দড়ি দিয়ে, দেওরকে ওরকম গলা কেটে খালের জলে ফেলে দিয়ে চলে গেছে। আমার উপর কিছু কিছু স্পিরিট অ্যাটাক হয়েছিল। স্পিরিটরা এই লেয়ারে তখনই আসে যখন তাদের ডাকা হয়। অ্যাঞ্জেলরা সবসময় আমাদের সাথে বিরাজমান। প্রত্যেকটা স্পিরিট কিছু বলতে চায়। কোনোদিনই ভাবতে পারিনি আমি সচক্ষে ওরকম দেখবো। হঠাৎ করে কেউ টাচ করে চলে গেল, এখানে ঘাড়ে একটা আঁচড়, যেটা অন্যরকম। যদি আমার পাশ দিয়ে কোনো স্পিরিট যায় আমি ভালোভাবে বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন অনির্বাণ আচার্য মহাশয়। নমস্কার স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি তো বহু বছর ধরে রেইকি হিলিং এবং তার সঙ্গে স্পেলের মাধ্যমে হিলিং এই জাতীয় কাজগুলো করছো। তো তোমার কি মনে হয় এগুলো সত্যি, মানে আমি যদি একদম দর্শকের জায়গা থেকে প্রশ্ন করি, এগুলোতে সত্যি কাজ হয় নাকি এগুলো এখন ট্রেন্ডিং চলছে? ট্রেন্ডিং যে ব্যাপারটা বললে, হ্যাঁ আমি তুমি করে, হ্যাঁ একদম। ট্রেন্ডিং যে ব্যাপারটা বললে, এটা ট্রেন্ডিং বানিয়েছে কিছু কিছু নামজাদা, যারা মানে এটা নিয়ে ব্যবসা করতে চাইছে তারা। আর আমি যদি বলি, কেউ আধ্যাত্মিক আরোগ্যকরণ হিসাবে মানুষকে সুস্থতা করতে চাইছে, তারা প্রথমেই আসবে রেকি হিলিংয়ে। ঠিক কথা। এবং রেকি হিলিং এমন একটা হিলিং, রেকি কথার মানেই হচ্ছে রেই এবং কি। রেই কথার অর্থ হচ্ছে মানে মহাবিশ্বব্যাপী, আর কি কথার অর্থ হচ্ছে প্রাণশক্তি। হ্যাঁ, অর্থাৎ ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, অর্থাৎ মহাবিশ্বব্যাপী প্রাণশক্তি। এইটার মাধ্যমে আমাদের 5টা এলিমেন্টকে দিয়েই হিলিং করা হয়, বুঝলো? এই হিলিংটা করলে মানে 5টা এলিমেন্ট মানে কি কি, যেগুলো আমরা দেখে থাকি যে এয়ার, হ্যাঁ, মাটি, তেজ, মরুদ্গম, অর্থাৎ অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী এবং যে স্থান যেটাকে বলা হয়, সেইটাকে দিয়েই প্রথমত হিলিংটা করা হয়। আচ্ছা। এমনকি পরে আরও হিলিং সম্পর্কে আমি বলবো, যেহেতু রেকি সম্পর্কিত বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। তো রেকি বিষয়টা, যে ব্যাপারটা না, রেকিতে সমস্ত কিছু আমাদের এলিমেন্টকে ব্যালেন্স করে এবং আমাদের চক্র সম্পর্কিত সমস্ত রিলেটেড ঘটনা এবং কার্মিক যে কোনো সমস্যাকে ব্যালেন্স করে। এমনকি পূর্বজন্মকেও হিলিং করা যায় রেকির মাধ্যমে। এটা খুব খুব ভালো ব্যাপার, আমরা রেকির মাধ্যমে করে থাকি। কিন্তু মানে এগুলো সত্যতাটা বোঝো কিভাবে? আচ্ছা, সত্যতাটা বুঝবো কি করে, সেইটা বুঝতে গেলে প্রথমে আগে শিখতে হবে। আর দ্বিতীয়ত কথা যেটা আমি বলবো, আমার সেন্স অফ হিউমারে যেটা বোঝা গেছে, আমরা তো ভগবানকে মানত করি, ঠিক কথা, কিন্তু চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাই না। আবার আমরা ভূতনাথে গিয়ে মানত করে আসছি, বিভিন্ন জায়গায় গিয়ে মানত করে আসছি কি না আমাকে ভগবান এটা পাইয়ে দেবে। ঠিক রেকি হিলিংও এরকম, আমাকে বিশ্বাসের সহিত সমস্ত কিছু করতে হবে, কিন্তু আমরা জানি কাজ হবে। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, অনেকে যে দাদা কথাটা বললে, কথাটা ঠিকই, কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু মোবাইলের ওয়ালপেপার এবং ঠাকুরের স্থানে যারা যারা বিশ্বাস করতে চায় না, তারা কি থুতু ফেলতে পারবে ঠাকুরের চরণে? নিশ্চয়ই নয়। বা না, কিন্তু আজকে দেখো, মানে এটা তো সত্যি কথা, আজকে ধরে রাখো মা লক্ষ্মী, গণপতি, এরা যেমন আমাদের অরিজিনের সঙ্গে বহু হাজার বছর ধরে যুক্ত, কিন্তু আজকে রেইকি এগুলো সব এসছে তো বাইরের পাশ্চাত্য কালচার থেকে। হ্যাঁ, এইবার আমি একটা কথা বলি। রেইকি কথার মানে হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি। এই যে রেইকি, এই কথাটা এসছে জাপানিজ ওয়ার্ড, যেটা আমাদের ইন্ডিয়াতে পরিচিত বা আমাদের এইখানকার ইয়েতে পরিচিত হচ্ছে প্রাণশক্তি নামে পরিচিত। তা এইটা জাপানিজ ওয়ার্ড বলে ওইখানকার ওই ল্যাঙ্গুয়েজ বা ওই অ্যাকসেন্টগুলো ইউজ হয়। এইবার যেটা হচ্ছে, গৌতম বুদ্ধ, যিনি মা তারার থেকে এই শক্তিটা পেয়েছিল, এইবার তিব্বতের লামারা এই শক্তিটা নিয়েও ব্যবহার করে, প্লাস লামাফেরাও করে। এবং গৌতম বুদ্ধ নিজেও রেকি শিখতেন, এবং রেকি শিখে নিজেও সমস্ত দিকে তার স্টুডেন্টদের রেকি শেখাতেন।
এবং তিব্বতের কমল সূত্রে তিনি রত্নগর্ভ তার যে স্টুডেন্ট ছিল তার স্টুডেন্টের কাছে রেকি সম্পর্কিত সমস্ত তথ্যবিধি তার এই কমল সূত্রে লিখে যান। আচ্ছা, মানে উনিও যে স্পর্শ করে যে মানুষকে ঠিক করে দিতেন, এটা বলছেন ওটা রেকি ছিল, ওটা কোনো অলৌকিক পাওয়ার নয়, কিছু ছিল না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও এটা করতেন এবং যে স্বামী বিবেকানন্দজি এটাও করতেন, রেকি করতেন। রেকির মাধ্যমে স্পর্শ চিকিৎসা করে সমস্ত কিছু এর মাধ্যমেই ঠিক করতেন। আর যেটা ব্যাপার হয়, তারপরে 1921 সালে ডক্টর মিকা উসুই এই তিব্বতে এসেই কমলসূত্রের মধ্যে থেকেই মানে মিস্টেরিয়াসভাবে এই শক্তিটার সন্ধান পায়, কিন্তু কিভাবে শেখাতে হয় সেটা জানে না। এইটা যোগ মেডিটেশনের মাধ্যমে জাপানে যে কুরুমা পর্বত আছে সেইখানে গিয়ে তিনি 21 দিনের আত্মসিদ্ধি করেন। এই 21 দিনের আত্মশুদ্ধিকরণ করার পর 21টা পাথর নিয়ে যায় তিনি। একটা দিন যায় একটা করে পাথর পাহাড়ের নিচে ফেলতে থাকে। 21টা দিন যাওয়ার পর ভোরবেলা তার আজ্ঞাচক্রে এসে মানে ইউনিভার্সাল লাইট যেটা সেটা এসে ঠিকরে পড়ে। তিনি অবচেতন অবস্থায় বিভিন্ন বাবেলসের মধ্যে সিম্বল দেখতে থাকে এবং ওই সিম্বলের মাধ্যমে কি করে এই যোগটা সাধনা করতে হয় শেখাতে হয়, এমনকি অ্যাটিউনমেন্ট মানে যে শিক্ষা গুরু প্রদত্ত যে পরম্পরাগত শিক্ষা দান করতে হয় সমস্ত কিছু দেখে এবং তার মাধ্যমেই এই শক্তিটা আস্তে 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 প্রচার হতে থাকে। এমনকি এই শক্তির বিশেষত্ব যেটা আমি পেয়েছিলাম, আমি কেন এসছিলাম এইখানে, ওইখানে যখন ডক্টর মিকা উসুই পাহাড় থেকে নামছিলেন একটা কথা ছিল যে উনি পাথরে আঘাত লেগে তার পায়ে রক্ত বেরিয়ে গেছিল। তা ঠিক আমারও মানে আমি যখন মানে বাথরুমে কোনো কারণে পড়ে গেছিলাম, ওই রক্তটা বন্ধ করার জন্য আমি রেকি প্রথম প্রয়োগ করলাম। ঠিক 3 মিনিটের মধ্যে আমার পায়ের ব্যথা যন্ত্রণা সমস্ত কিছুই চলে গেছে। তা আমি সেই দিন থেকে রেকি করা শুরু করলাম ভালোভাবে। আজকে আমি মাস্টার টিচার হয়েছি। দীর্ঘ আমার মোটামুটি 2023 সালের পর থেকে এই কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। বাহ, আচ্ছা ফাইন, এটা তো নয় বুঝলাম, কিন্তু আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে তুমি তো স্পেল নিয়েও বহু বছর ধরে কাজ করছো, তো স্পেলেও কি সত্যি কাজ হয়? হ্যাঁ, স্পেল এমন একটা জিনিস, স্পেল পঞ্চতত্ত্ব নিয়েই কাজ করা হয়। আচ্ছা, এই পঞ্চতত্ত্ব বিষয়ক বিভিন্ন এলিমেন্টস আছে ওইখানে। আমরা তো স্পর্শের মাধ্যমে ইউনিভার্সাল লাইট আনি বা এনার্জিটাকে এনে আমার কোনো এনার্জি যায় না রেকিতে, কিন্তু স্পেলে যে মানে মোটিভগুলো আছে সেই মোটিভগুলোকে কালেক্ট করা হয়, কালেক্ট করে তার মাধ্যমে হিলিংটা দেওয়া হয়। এর মাধ্যমে এই ক্যান্ডেল বা স্পেল ম্যাজিক বা উইচক্রাফটের মাধ্যমে ওই সেট যেগুলো হয় বিভিন্ন রকমের, হ্যাঁ যেগুলো সেগুলোকে পুড়িয়ে বা আগুন ধরিয়ে ওই যে ধোঁয়াটা, এগুলোতে কাজ হয় বলছো? অবশ্যই কাজ করা যায় এইগুলো দিয়ে। আপনি একটা কথা বলুন, ক্যান্ডেল ম্যাজিক দিয়ে কেউ কি মানে ভাবতে পেরেছে যে আমরা লাভ বাইন্ডিং করে দিতে পারি বা কারোর ডিভোর্স আটকে দিতে পারি বা কারোর বাড়ির ভূত প্রেত কোনো স্পিরিট ঢুকলে ছাড়িয়ে দিতে পারি? কেউ কি ভাবতে পেরেছে? কি মানে, কিন্তু এগুলো মানে আপনি বলছেন ঠিক কথা, কিন্তু এগুলো মানে সত্যি আপনি করে করে দিনের পর দিন দেখছেন যেগুলোতে ফল হচ্ছে। হ্যাঁ, আমার একটা এক্সপিরিয়েন্স বলি। প্লিজ বলুন, শেয়ার করুন। আমার রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মালদা থেকে আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম। তা গত 4 সপ্তাহ আগেকার ঘটনা এটা। নামটা কি ডিসক্লোজ? না, নামটা বলাটা উচিত না। সে আমাকে বলেছিল ভাই তুমি নাম ডিসক্লোজ করতে পারো, সে এতটাই না, বাট সে তো আমায় এনওসি দেয়নি। এবার যাই হোক, তো আমি তার কাজ করেছিলাম। ছেলেটা না, তার ছেলে প্রচণ্ড পরিমাণে মদে আসক্ত ছিল, এমন কি মানে ওর মাকে হারিয়েছে আজকে থেকে 3 বছর পর। যে আমাকে কাজ দিয়েছে সে হচ্ছে তার বোন, তার বাবা তার ওয়াইফের পরে তার বোনকে বিয়ে করে। যাই হোক, সেই তার বোন তার মা হয়, মানে অর্থাৎ মাসি মা হয়। এবং তাই সে আমাকে ফোন করে, এত ভালোবাসে, বললো বাবা আমার এরকম এরকম সমস্যা, আমার ছেলে কি ব্যাপার না শ্মশানে চলে যায় প্রতিদিন 8টা থেকে 4টে পর্যন্ত, মানে সারা রাত শ্মশানে থাকবেই। 4:01 বাজবে ও শ্মশান থেকে বেরিয়ে যাবে। কি হয় না এরকম হয়, প্রতিদিন শ্মশানে যে চিতাগুলো পড়ে ঠিক পাশে গিয়ে শুয়ে থাকবে অত গরমের মধ্যে, ওর গায়ে কিচ্ছু হয় না। এমন কি ওর মা অবঘাতে মারা গেছিল বাথরুমে পড়ে।
স্ট্রেঞ্জভাবে ওই শ্মশানেই ওর মাকে প্রতিদিন দেখবে। এমনকি একদিন মানে ওর মাকে দেখতে পারছে বলে আমার মাকে আমি দেখাবো বলে এরকম প্রতিদিন নিয়ে মানে বা কন্টিনিউয়াস এরকম ওর মাকে ডাকবে, এখনকার যে মা প্রতিদিন ডাকবে এরকম, তো তোমার সাথে কথা বলবে। আরও আরেকটা ঘটনা, শ্মশানে অর্ধমৃত যদি কোনো মানে লাশ পড়ে থাকে, অর্ধমৃত না অর্ধ জলা বা সরি এটা অর্ধ জলা যেগুলো আটপোড়া লাশগুলো তার থেকে পচা মাংস খুঁড়ে খুঁড়ে খাবে। সর্বনাশ। সেটাই আমার প্রথম সবচেয়ে বেশি স্ট্রেঞ্জ লেগেছিল যে এটা কিভাবে সম্ভব। আমি যখন ওর বাড়ি গেলাম মালদাতে, ওর যে ঘরটা, আমি এখান থেকেই বলেছিলাম ওর ঘরটা থাকবে মানে পুরোপুরি স্যাঁতস্যাঁতে। আর দ্বিতীয়ত ও দেয়ালে কোনো কিছু না কোনো কিছু আঁকবে, হ্যাঁ, আর চুলগুলো সবসময় উস্কো খুস্কো থাকবে এবং ওর নখ বড় বড় হবে, যেগুলো বলেছিলাম পুরোপুরি একদম মিলে গেছে। এবং ও আমাকে দেখার পর এরকম বলল যে তুই কেন এসছিস এখানে, কি করতে এসছিস, তুই আমাকে ছাড়াতে এসছিস, আমি এখান থেকে যাচ্ছি না। ব্যাস, তারপরে যখন হিলিং করে আসলাম, সমস্ত কিছু করে আসলাম, তারপরে তো রীতিমতন ভালো, মানে 4টের পর 4টে বলি, সকালবেলায় সে আবার নর্মাল মানুষের মতো আমাদের মতো হয়ে যায়, তখন ঠিকঠাক ব্যবহার। একদিন আমি ছিলাম ওখানে, তারপরে এখনো বিগত এই 4 সপ্তাহ হলো ও বেরিয়ে যায়। স্পেল কাস্টিং করছি আমি, কিন্তু ভালো করে বুঝবে কথাটা। ও বাড়ির থেকে বেরোয় কিন্তু শ্মশানের গণ্ডিটা পেরোতে পারে না। মানে ওর মা রীতিমতন ওর মধ্যে পজেস হয়ে আছে। আমি বলি একটু, ওর মা রীতিমতন এরকম হয়েছে, ওর মা রীতিমতন ফোন করে আমাকে কাঁদে যে সত্যি বাবা কি করলে এটা। আমি তান্ত্রিকের পেছনে 15,000 টাকা 20,000 টাকা খরচ করেছি, ক্যান্ডেল ম্যাজিকে এরকম কাজ হতে পারে কোনোদিন হতেই পারে না। অ্যাকচুয়াল যে কথাটা বললে পজেসড হয়ে আছে, সত্যিই পজেসড হয়েছিল। এইগুলো নেগেটিভিটি রিমুভাল অয়েল, স্পেল কাস্টিং, তারপরে যেটা বলা হয় ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল, এইগুলো দিয়ে করা যায়। সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল, হ্যাঁ, স্পিরিট রিলিজ অয়েল দিয়ে রিমুভ করা যায়। এমনকি আরেকটা বলি, এই ঘটনাটাকে আমি করার সময় প্রথমে হোলিফায়ার, আমি তো হোলিফায়ারে কি মাস্টার টিচার, তা আমাদের মাস্টার টিচারে একটা ক্ষমতা পাই আমরা বিশেষ করে, যে স্পিরিট রিলিজ টেকনিক, যেটা এক্সারসিজম বলে, এই এক্সারসিজম দিয়েও আমি হিল করেছিলাম অনেকটা। মানে রীতিমতন আমরা তো মানে পুরো পজেস হওয়া মানুষ সামনে দেখতে পাচ্ছ, পজেসড হওয়া মানুষ থেকে বড় কথা তার রূপ মূর্তি পুরো আলাদা, চোখ পুরো করমচার মতো লাল হয়ে যায় আমি যখন ওকে হিলিং করি। মানে প্রথম কথা, আমি প্রথম একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি তো জানি আমার মধ্যে প্রোটেকশন আছে, কতটা কি গুরুর আশীর্বাদ আছে। তারপরে সব কিছু ঠিকঠাক হয়, ব্যাস এখন করেই যাচ্ছি। ও মোটামুটি আর 1-2 সপ্তাহের মধ্যে হিল হয়ে যাবে ভালোভাবে। বাবা, মানে ওইটা আমার জীবনে একটা বিস্ময়কর ঘটনা, এরকম হতে পারে। মানে আমি শুনতাম, আমি নিজে বিশ্বাস করতাম না, কিন্তু এরকম যে হয় আর স্পেল ম্যাজিক দিয়ে এরকম যে করা যায় খুব অভূতপূর্ব। এই ক্যান্ডেল ম্যাজিক দিয়ে আর কি করা যায়? মানে ক্যান্ডেল ম্যাজিক দিয়ে আরেকটা কেস করেছিলাম, আমি এটা বলি। মানে এই ক্যান্ডেলটা কি, মানে তোমরা বানাও বিভিন্ন জিনিসপত্র দিয়ে? হার্বস দিয়ে বানাতে হবে, বিভিন্ন হার্বস দিয়ে, হার্বস অয়েল লাগে ওর মধ্যে, চ্যান্টিং আছে, মন্ত্র আছে। আচ্ছা, ওই ক্যান্ডেলগুলো অন্যরকম হয়, লাভ ক্যান্ডেল, স্নেক ক্যান্ডেল, আউল ক্যান্ডেল। স্নেক ক্যান্ডেলটা কি হয়? স্নেক ক্যান্ডেল দিয়ে বিভিন্ন রকম কালসর্পদোষ বা আচ্ছা ওইগুলো অনেক কিছু কাটানো যায়। হ্যাঁ, আউল ক্যান্ডেল, মানি ক্যান্ডেল, হ্যাঁ, এইগুলো হয়। যাই আচ্ছা, আমাকে এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমার তাহলে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই অনেক আছে। হ্যাঁ, প্যারানর্মাল যে ব্যাপারটা সেটা এক্সপিরিয়েন্স আছে রেকির ক্ষেত্রে। রেকি দিয়েই আমি ওটা হিল করেছিলাম। একটু শেয়ার করো। আমি এটা ঘটনাটা হচ্ছে 2023 সালের, মানে 23 সাল বলবো না, মানে 23 সালের শেষ হচ্ছে এরকম সময়কার। আমি প্রথম রেকি শিখেছি তখন। আচ্ছা, রেকি শিখেছি। আমি পেশায় ড্রয়িং টিচার ছিলাম। তা একটা বাড়িতে ছবি আঁকাতে গেছিলাম। তা সেইখানে বাড়িটা বিক্রি হয় না, লোকজন আসছে কিন্তু বাড়িটা দেখে আর চলে যায়। কী ব্যাপার, আমাকে বললো যে অনির্বাণ তুমি একটু দেখো না ভাই, আমার বাড়িটা যদি একটু বিক্রি করা যায় আমরা এখান থেকে চলে যাবো। পেশায় সে একজন মানে কীরকম বলবো, পেশায় সে একজন নাপিত, কিন্তু ভালো সেলুন চালায়, খুব ভালো ইয়ে।
যাই হোক, তো তারপরে কি হয়, আমি ওখানে রীতিমতন একটা টেকনিক আছে আমাদের রেকিতে সেকেন্ড ডিগ্রিতে, সেই টেকনিকগুলো আমি ওখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার একদিনের মধ্যে আমার সাথে যেগুলো ঘটে সেগুলো আমি মানে স্পেল বাউন্ড হওয়ার মতো, মানে যার কোনো যুক্তি খুঁজে পাচ্ছ না। যুক্তি খুঁজে পাচ্ছি না। আমি ওই প্রথম ওরকম আমি শুয়ে রয়েছি, ঠিক মোটামুটি অ্যারাউন্ড 3টে 3:30 এরকম, আমার বিছনাটা চেপে উঠে কেউ একটা বসলো, মানে পুরো কোনো একটা শরীর যেন পুরো শরীর, সেই প্রেশারটা ফিল করলে। প্রেশার পুরো ফিল করলাম। আচ্ছা ভালো কথা, আমি না পুরোপুরি উঠলাম, উঠে সমস্ত দিকে বাইন্ড করলাম, আর যেগুলো সিম্বল আছে সিম্বল দিয়ে সমস্ত কিছু পুরো ব্লক করলাম জায়গা এরিয়াটাকে। কিন্তু রাত্রির তখন 3:30 পৌনে 4টে বাজে, মানে ঠিক ছাদের উপরে, কখনো আমার ছাদের উপরে কিচ্ছু নেই, আমি তো জানি আমার বাড়ির ছাদটা কেমন, ঘষার শব্দ শোনা যাচ্ছে, ঘষ ঘষ করে, ঘষ ঘষ ঘষ, ঠক 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 শোনা যাচ্ছে কন্টিনিউয়াস, আর এমনি কুকুর ডেকে যাচ্ছে। আচ্ছা গেল, এটা গেল। তারপর আমি স্পিরিটের একটা বিশেষত্ব আছে যে ওরা স্বপ্নের মাধ্যমেও সেই কানেক্ট করতে পারে খুব ভালো। এরকম করে করে দ্বিতীয় দিন যখন হিলিং করলাম, ওইখানকার একটা আমি যেটা পেলাম যে ওখানে কেউ মারা গেছে গলায় দড়ি দিয়ে। আচ্ছা, আমি রীতিমতন ওটা স্বপ্নের মধ্যেই দেখলাম, আমার এক রিলেটিভের মধ্যে কেউ মারা গেছে, তা আমি ওটা রিলেট করতে পারলাম ওদের ওখানেই মারা গেছে। আমি পরের দিন সকালে বললাম যেটা, যে আরেকটা জিনিস দেখেছিলাম যেটা ওই গলা কেটে খালে কাউকে ফেলে দেওয়া হচ্ছে। আমি এই সেম জিনিসগুলো ওদেরকে বললাম, ওরা আমাকে যেটা বললো, আমার শাশুড়ি মা মারা গেছিল এরকম গলায় দড়ি দিয়ে, লাভ রিলেশন ঠিকঠাক হয়নি বলে, সাকসেসফুল হয়নি বলে, এমনকি ওর দেওরকে ওরকম গলা কেটে খালের জলে ফেলে দিয়ে চলে গেছে। বাবারে, সাংঘাতিক ব্যাপার। এমনকি ওদের পুরো পজেস্ট হওয়া যে পজেস্ট না, যে স্পিরিটগুলো আমি পুরো মানে স্বচক্ষে দেখেছি। তো মানে এই চোখটা আমার এই যে চোখটা কোনো দিন উল্টানো হয়, সাদা হয়, আমি কোনোদিন ভাবতে পারিনি। তা যাই হোক, এইটা একটা, বাট এটা তুমি স্বপ্নে দেখেছো? তো এটা আমি স্বপ্নে দেখেছি, কিন্তু স্বপ্ন পাই টু পাই মনে ছিল, পাই টু পাই মনে ছিল। আমি গিয়ে বলার পরে ওটার সাথে তো রিলেট করা গেল। হ্যাঁ, তা সবচেয়ে বড় কথা, আমি না এটাও ছেড়ে দিলাম, কিন্তু খালের জলে গলা কেটে ফেলে দিয়ে গেছিল, এমনকি গলায় দড়ি দিয়ে মারা গেছিল, এইগুলো তো আর মিথ্যে হতে পারে। তা 4 দিন হিলিং করার পর বাড়িটা 16 লাখ টাকায় বিক্রি হয়। তা আমার উপর কিছু কিছু স্পিরিট অ্যাটাক হয়েছিল। তারপরে আমি তো লামাফেরা জানি, লামাফেরা দিয়ে এইগুলো, লামাফেরা একটা তান্ত্রিক পদ্ধতি, সাত্ত্বিক তান্ত্রিক পদ্ধতি, এটা দিয়ে হিলিং করে আস্তে 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 ঠিক হয়েছে। এই অ্যাটাকগুলো আর কি কি হয়েছিল, মানে কি বুঝলে? মানে এগুলো ওইটার পরে আমার যেটা হয়েছিল, আমার বসেছিল আর্থিক দিকটা একটু বসেছিল। আচ্ছা, আর আমাকেই মানে স্পেশালি ভাবে, মানে যেহেতু এইটা করেছিলাম বলে আমার মানে বাড়ির উপর মানে ঝগড়া ঝামেলা অশান্তি, আমাদের সম্পত্তিগত সমস্যা হয়েছিল। এটা 15 দিন, বেশি না, স্টে করতে পারবে না, কারণ আমি জানি আমার গুরুর যে আশীর্বাদ বা এই যে শেখানোর যে টেকনিক, সেটাতে আমি কাজ করেছি, এইগুলো ঠিক হয়ে যায়। এইগুলো সাধকদের হয়, যারা হিলার আছে প্রত্যেককেই ফেস করতে হয়, সবাই জানে। তো ব্যাস এইটুকুই ফেস করেছি, আর এটা হিল করে আজকে আমি সুস্থ পুরো ভালোভাবে। তোমার কি মনে হয়, মানে স্পিরিটটা অ্যাকচুয়ালি কি আমাদের সঙ্গে, মানে আমাদের এই লেয়ারেই আছে? না, স্পিরিটরা এই লেয়ারে তখনই আসে যখন তাদের ডাকা হয়। আমাদের এটা হচ্ছে ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেনে তারা থাকে। আচ্ছা, আর থার্ড হেভেনে যারা হচ্ছে অ্যাঞ্জেলরা বা শুভ শক্তি শুরু হয় থার্ড হেভেন থেকে। এই জন্যে স্পিরিটরা তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, কারণ স্পিরিট দিয়ে ওই জন্য ফটফট কাজ করে তান্ত্রিকরা বা ডাকিনী সাধনা, যে কোনো যে বাজে বাজে সাধনা, কর্ণপিশাচিনী বা এই যে সাধনাগুলো হয়, এইগুলো স্পিরিটদের ডাকে খুব তাড়াতাড়ি কাজ করে বলে তাদের সেকেন্ড হেভেন থেকে ডাকা হয়। ওকে। আর কিন্তু অ্যাঞ্জেলও তো বলে যে আমাদের সঙ্গে বিরাজমান। অ্যাঞ্জেলরা সবসময় আমাদের সাথে বিরাজমান, কিন্তু অ্যাঞ্জেলদের একটা বিশেষত্ব আছে, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটিউনমেন্ট না পাবো, অর্থাৎ তাদের ডাকার প্রসেসটা যদি ঠিকঠাক না হয়, অ্যাঞ্জেলরা আমাদের প্রত্যেকের গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে,
একটা হতে পারে, দুটো হতে পারে, কারোর আবার একাধিক হতে পারে। এটা কিভাবে বার করা হয়, মানে কার কোন গার্ডিয়ান অ্যাঞ্জেল? এটা শুধুমাত্র মানে অ্যাটিউনমেন্টের মাধ্যমেই, যখন অ্যাটিউনমেন্ট দেয়া হয় তখন তারা বুঝতে পারে আমার এই অ্যাঞ্জেল। প্রত্যেকটা সাধনায় মানে বলে না, সাধনা ব্যাপারটা খুব গুপ্ত জিনিস। এইটা যার যার মানে যে মানে অ্যাটিউনমেন্ট নিয়েছে সেই একমাত্র এটা বুঝতে ফিল করেছে বা বুঝেছে, ফিল করেছে। এইবার এই গার্ডিয়ান অ্যাঞ্জেলকে প্রথমত মানে মানে কি বলা হয়, তাদের গাইড করার জন্য বলে দেওয়া হয়, বা তারা গাইড মানে ভালোভাবেই করে। এইবার যেটা বলা হয়, অ্যাঞ্জেলরা যেটা করে, অ্যাঞ্জেলরা আমাদের মানে পথপ্রদর্শক, বা ঠিকমতো চিন্তাধারা, আমরা ধরো কাউকে মানে কোনো চিন্তাধারা ঠিকমতো করতে পারছি বা ডিসিশন নিতে পারছে না, কনফিউজ, খুব অ্যাঞ্জেলরা সেটা গাইড করে দেয় আমাদের। আচ্ছা, গাইড করে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আমি এমন কেসও দেখেছি যে আমি হিলিং করছি, হিলিং করার সময় ব্রেকআপের একটা কেস এসেছিল। তাহলে একটু বলতে পারি? হ্যাঁ অবশ্যই। ব্রেকআপের একটা কেস এসেছিল, খুব ইন্টারেস্টিং। এটা আমাকে মেয়েটা বলেছিল যে দাদা আমাকে ওর লাইফে ফিরিয়ে দিতে হবে। তো ছেলেটা চাকরি পায়নি তখনও, এমনি ব্রেকআপ হয়ে গেছে, চলে গেছে তার লাইফ থেকে, 3 মাস হয়ে গেছে অলরেডি। আমার কাছে এসেছিল যে ব্রেকআপটা ঠিক করে দিতে হবে। আমি বোন, আমি পারবো না এটা, আমি কখনো কথা দিয়ে কাজ করি না, আমি কাজে সবসময় দেখাই। তা যদি হয় হবে, না হলে এমন কিছু হতে পারে তোমার লাইফে ভালো কেউ চলে আসতে পারে। স্পেল করছি, এমনকি এর সাথে হিলিং প্লাস অ্যাঞ্জেল করেছিলাম লাস্ট পর্যন্ত। কর্ড কাটিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স অ্যাঞ্জেল দিয়ে অনেক কাজ করেছিলাম। করার মোটামুটি 15 দিন পরে লাস্ট ছেলেটা ফিরে আসে। মানে এই কাজটা হওয়ার পর ছেলেটা সরকারি চাকরি আইটিবিপিতে পেয়েছিল। সেই জন্যেই সে এসে মানে বলেও ছিল তাকে, আমি এই চাকরি মানে ইয়ে করার জন্যই তোমার লাইফে এসে আমি ঠিকঠাক ফোকাস করতে পারছিলাম না, যার জন্যই আমি চলে গেছি। যাই হোক, সে এখন তারা সুস্থ আছে, বিবাহিত লাইফ পুরো ভালো। আচ্ছা, আমাকে তাহলে দাদা একটা জিনিস বলো, সেটা হচ্ছে মানে এগুলো প্রত্যেকটা জিনিস তুমি ফিল করেছো, মানে এগুলো মন থেকে তুমি পুরোপুরি মানো, কিন্তু অনেক মানুষ এইরকমও তো আছে যারা ভূত মানে না, যারা এগুলোকে সব বুজরুকি বলে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আচ্ছা দেখো, সবচেয়ে বড় কথা, আমাদের যেরকম ভগবান, যে গণেশ, যে শিব পার্বতী, ইনারা যেরকম আছে প্রত্যেকে, তেমনি নেগেটিভ স্পিরিটও আছে। পজিটিভ থাকলেই নেগেটিভ থাকবে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, তার হিলিংটা এখনো চলছে। আমাকে শুধুমাত্র ছেলেটা ডেকেছিল যে তার বিয়ে হয়ে গেছে, যে হিলিং করার জন্য, দাদা আমার বাড়ি আসতে হবে হিলিং করতে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। আমি একটা অ্যামাউন্ট নিই, আমি বাড়িতে যাই, হিলিং করব, চলে আসবো, এই ব্যাপার। পেমেন্টটা করলো। হিলিং করার পর সে ঠিক হয় না। আচ্ছা, মানে তার সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল, যেটা বলবো, হিলিং করছি আমি 3 মাস হিল করেছি, এরকম কোনোদিন হয়নি যে ঠিক হয়নি। হিলিং করতে গেলে সে চোখ মুখ তাকানো পুরো অন্যরকম, এমনকি বিছনায় বেঁধে রাখতো। কেন বেঁধে রাখতো আমি বুঝতাম না। আচ্ছা ভালো কথা। তা যাই হোক, তারপরে কি হলো, আমাকে লাস্ট পর্যন্ত বলল যেটা, ও একটা বিচে ঘুরতে গেছিল, মন্দারমণি বিচে ঘুরতে গিয়ে যেটা হয়েছিল ওর, মানে আসার পথে ও অন্যরকম একটা ঘটনা ঘটে। যাই হোক, মেয়েটা বাথরুমে গেছিল, বাথরুম থেকে আসার মানে পরে ট্রেনে যখন উঠলো, তার রূপমূর্তি পুরো অন্যরকম, চোখ লাল হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে রীতিমতন। ওই অবস্থায় ও বাড়ি আসলো। যত দিন যাচ্ছে, ওর পিরিয়ডস থেকে শুরু করে কনসিভ করতে অসুবিধা, সমস্ত কিছু। এবার আমাকে তো হিলিং করতে রেখেছে, আমি হিলিং করলাম। হিলিং করে যেটা ব্যাপার হয়েছে, ওর মানে এই জিনিসগুলো না আরো বেড়ে গেল। আচ্ছা, হিলিং করার পর আরো বেড়ে গেল। তা যাই হোক, আমি তো কাজ না হওয়া পর্যন্ত কাজ ছাড়ি না। তা তারপরে যেটা হলো, আমি স্পিরিট রিলিজ টেকনিক করলাম এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করলাম। ওইটা করাতে ও রীতিমতন বলে, তুই অনির্বাণদাকে কেন ডাকছিস? নাম নিয়ে, পুরো নাম নিয়ে, তুই অনির্বাণদাকে কেন ডাকছিস? ওই দিন রাতে মানে ও শুয়ে রয়েছে, ছেলেটা রীতিমতন মেসেজ করছে আমার সাথে, ওইদিকে ঘুরে বলছে, তুই অনির্বাণদাকে কি মেসেজ করছিস?
বাবা, পাশে শুয়ে? পাশে শুয়ে। কি মেসেজ করছিস, এইগুলো করিস না, হ্যাঁ বলে আবার ঠিকঠাক ঘুরে শুয়ে পড়লো। আমাকে রীতিমতন সকালবেলায় ফোন করেছে, ফোন করে বলার পর ও মানে ফোনেও বলতে ভয় পাচ্ছে যে এরকম এরকম ব্যাপার। আর ওর রূপমূর্তি পুরো অন্যরকম, মানে চুল ছাড়া অবস্থায় থাকে, চুল মানে বিছনার মানে নিচে যে অবস্থানটা থাকে সেই খাটের ইয়েতে চুল ছেড়ে একদম শুয়ে থাকে। ওকে রূপমূর্তি দেখলেই পুরো আলাদা। যাই হোক, তারপরে আমি ওকে হিলিং করলাম, হিলিং করে রীতিমতন যে যে ব্যাপারটা স্পেল করলাম। তারপরে স্পিরিট রিলিক্স টেকনিক অনেক, মানে একবার করলেই যেখানে হয়ে যায় সেখানে ওকে 5-5বার স্পিরিট রিলিক্স টেকনিক করতে হয়েছে। তারপরে সে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়। তো এই যে স্পিরিটরা তারপরে কমিউনিকেট করে কিভাবে? মানে এই যে স্পিরিটরা এদের হচ্ছে উচ্চতর চেতনায় লাস্টে পাঠিয়ে দিতে হয়। প্রত্যেকটা স্পিরিট কিছু বলতে চায়, যেটা হয় মানে সবারই তো উদ্ধারের একটা ব্যাপার আছে। তা যারা শুভ আত্মা হয় তারা তো একটা ব্যাপার, মানে এইখানকার কর্ম করলো বেরিয়ে গেল, কিন্তু যারা অশুভ আত্মা হয় মানে অতিরিক্ত পাপ করে যারা এই ইয়েতে চলে সেই জনিতে অধোগতি প্রাপ্ত হয়েছে, তাদেরকে রিলিজ করার জন্য হিলারদের দরকার। হিলিং করে তাদের একটা মানে ওয়েতে প্রসেসে তাদের রিলিজ করা যায়। আচ্ছা, এমনকি অ্যাঞ্জেল দিয়েও এটা করা যায়, রেকি দিয়েও করা যায়, এমনকি স্পেল কাস্টিংয়ে বেশি ভালো হয়। এছাড়া আর কোনো তোমার মানে এমন কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স যেটা তোমার রীতিমতন গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন? হ্যাঁ, আমি নিজে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। কীরকম না, আমরা হিলিং করতে গেছিলাম হায়দ্রাবাদে। আচ্ছা, হায়দ্রাবাদে কোন্ডাপুর বলে একটা জায়গায়। এটা কতদিন আগের ঘটনা? এটা গত ডিসেম্বরের ঘটনা। আচ্ছা, আমি আর আমার একটা বন্ধু সঙ্গে আমরা একসাথেই গেছিলাম। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা না পুরো গ্রেভিয়ার্ড ছিল। যাই হোক, ঘরে যখন ঢুকলাম সামহাউ অন্যরকম একটা ফিলিংস। ভালো কথা, রেকি প্র্যাকটিস করছি। ওখানে গিয়ে হিলিং করার আগে তো আমাদের প্র্যাকটিস সেশন একটা ব্যাপার থাকে। তা প্র্যাকটিস করার সময় যেটা হয়েছে আমাদের সাথে, হঠাৎ করে কেউ টাচ করে চলে গেল, মানে ফিল করছো। আর প্র্যাকটিসের সময় তোমরা কি চোখ বন্ধ করে থাকো? একদম। এমনকি প্র্যাকটিস করে ওঠার পর এখানে ঘাড়ে একটা আঁচড়, যেটা অন্যরকম, পিঠে একটা আঁচড় অন্যরকম। ভালো কথা, আমি আঁচড়ে না কোনো মানে ব্যথা নেই, কিন্তু আঁচড়। আচ্ছা, ঠিক যেই রাত্রির মোটামুটি কীরকম হবে, নিয়ার অ্যাবাউট 2টো, স্পিরিটটা ম্যাক্সিমাম মানে সেই সময় অ্যাক্টিভেট থাকে 2টো থেকে 2:30 পর 3টে 3:30 অবধি ম্যাক্সিমাম। একদম 3:30 পৌনে 4টে অবধি স্পিরিটটা একদম ভালোভাবে কানেক্ট করে সবার সাথে। জানলা মানে ওইখানকার বাথরুমটায় তো অন্যরকম গন্ধ, সেই গন্ধটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একদম। আর পাশ দিয়ে একটা ওই যে রাস্তার পাশে একটা কুল গাছ ছিল, ওইখান দিয়ে রীতিমতন কুকুর ডেকেই যাচ্ছে, প্লাস ওইখান দিয়ে হাওয়া যেটা আসছে পচা, মানে ডিম পচারও ওরকম গন্ধ হয় না, এত বাজে গন্ধ, অন্যরকম গন্ধ। তারপরে যাই হোক, আমরা যথারীতি সমস্ত কিছু করে শুয়ে পড়েছি। এইবার যেটা হয়েছে, আমরা মানে আমার বাথরুম লেগেছিল, বাথরুম থেকে বাইরে গিয়ে আমি যেটা দেখলাম না, এই চোখটা পুরো উল্টানো, মানে রীতিমতন, মানে আমি ওটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে কোন জায়গায় দেখলে, কিভাবে দেখলে? বাথরুমের কাছেই, মানে আমি দরজা খুলে বেরিয়েছি। বাথরুমটা, আমার ঘরটা ছিল মানে 301 নম্বর ঘর, এখনো মনে আছে। ওটা রাহুর সংখ্যা ছিল 3 আর 1 4। আচ্ছা, হ্যাঁ, মানে আমি মানে সেই দিন আমার এতটাই জ্বর, আমি কোনো কিছু ঠিকঠাক করে করতে পারিনি। যাই হোক, পরের দিন আবার ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু মানে জ্বরটাও কি ওই প্যারানর্মাল অ্যাটাকের জন্যই? একদম, মানে আমি মানে কোনোদিনই ভাবতে পারিনি আমি সচক্ষে ওরকম দেখব। এই চোখটা কারোর উল্টানো হয়? তো তারপরে ওইটা দেখার পর আমাকে আমার বন্ধুটা ঠিকঠাক করে সমস্ত কিছু, ও তো হিলার, ও ভালো হিলার একজন, ও আমাকে হিলিং করে দেয় এসে। তারপরে আমি মোটামুটি মানে লাইট জ্বালিয়ে শুতে হয়েছে আমাদের, এতটা ভয়, প্যানিকড হয়ে গেছি রীতিমতন। তারপর আমি আমার জাগা অবস্থায় শুনছি ওপর দিয়ে কোনো কিছু ঘষার শব্দ,
অন্য কিছু মানে আওয়াজ এরকম কন্টিনিউয়াসলি এসে যাচ্ছে। হ্যাঁ, উপরে কেউ থাকতে পারে, ঠিক আছে চলো আমি রিসেপশনে গিয়ে কালকে দেখে আসবো। আর আমি আর্ট কলেজ পাশের ছেলে, আমি তো অবশ্যই এটা একদম ইনভেস্টিগেশন করবই, না করে আমি বিশ্বাস করবো না ভূত হয় কি না একদম। তারপরে আমি যাই হোক, তারপরে যেটা হয়েছে, আমি বর্ধমানের ছেলে ছিল ছেলেটা, বাঙালি ছেলে। আমি বললাম ভাই এরকম এরকম ব্যাপার, এরকম উপরে কি কোনো ঘর আছে? বলছে না তো, উপরে তো একদম ফাঁকা। তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো, আমার একটু দেখার দরকার আছে। আমি এবং আমার বন্ধুটাও গেলাম। ওখানে কয়েকটা ঢালাই সিমেন্টের বস্তা এবং কয়েকটা ঢালাইয়ের কাঠ ছাড়া কিচ্ছু আর ছিল না। মানে পুরোপুরি এখনো ওটা একদম মানে কনস্ট্রাকশন করে রেডি হয়নি, এখনো রেডি হয়নি। সেইখান দিয়ে কি করে আওয়াজ হয়, অন্যরকম আওয়াজ। তো তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলেন না যে এখানে এরকম আওয়াজ আর কেউ পায় কিনা? ও নিজেই তখন বলছে দাদা তোমরা কি কোনো কিছু দেখেছো? আমি বলছি হঠাৎ করে এই প্রশ্নটা বললে, আমি তো তোমাকে কিছু বলিনি। বলছে কিছু দেখেছো কিনা বলো। আমি বলছি হ্যাঁ অবশ্যই দেখেছি, এরকম এরকম ব্যাপার যেটা আমি বললাম। তখন বললো ওই যে গ্রেভিয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, ওই পাশে যে গ্যারেজটা রয়েছে ওরাও সবাই দেখেছে, এবং তোমরা যে ঘরে ছিলে ওই ঘরে গলায় দড়ি দিয়ে একজন মারা গেছিল। বাবা, আমি তো ওই ঘরে থাকতেই চাইবো না, মানে চাইনি। আমার যা অবস্থা হয়েছিল, আমি রীতিমতন আমার হিলিং পাওয়ার বা এই হিলিং করে বা সমস্ত চ্যান্টিং করে আমি ঠিকঠাক ছিলাম প্রায় 2 দিন। আর ওখান থেকে আসার পর আমার একদিন শরীর খারাপও হয়, ব্যাস। তারপরে বাট সেদিন থেকে তো রুম চেঞ্জ করে নিলে? হ্যাঁ, রুম আমি চেঞ্জ করতে পারিনি, কারণ তাদেরও একটা পয়সা পেড করা রয়েছে, চেঞ্জ আমি করতে পারি। আচ্ছা, আর রুম অ্যাভেলেবেল ছিল না? রুম অ্যাভেলেবেল ছিল না, কারণ তারা দিতেও পারবে না। হ্যাঁ, তো যা হয়েছে আমার পুরো মোটামুটি হিলিং পাওয়ারের জন্য আমি ঠিকঠাক ছিলাম। আমি যে বাট তারপরে আর কিছু দেখোনি বা এরকম সেই ব্যাড স্মেল আর পাওনি? ব্যাড স্মেল আমি পেয়ে গেছি, যখন আসছি সেই সময়ও ব্যাড স্মেল। মানে একদম তোমার কাছেই ছিল সেই স্পিরিটটা? আমার কাছে বলতে পারবো না, তবে এই ঘরের এরিয়াটুকুর মধ্যে ছিল, আমি এইটুকু বলতে পারি। মানে আমি শুধু একা না, সে যে বন্ধুটা ছিল সেও পর্যন্ত পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, সে সিলোভেটটাও দেখতে পেয়েছে। সে ভালো হিলার। আমি নিজে তো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো যদি আমার পাশ দিয়ে কোনো স্পিরিট যায় আমি ভালোভাবে বুঝতে পারি। এটা ছোটবেলা থেকেই আমার। কি ফিল হয়, মানে কোনো একটা যেন কোনো ছায়া চলে গেল, কোনো যদি নেগেটিভ স্পিরিট যায় তার প্রথম গন্ধটা হবে পচা, আচ্ছা, মানে ব্যাড স্মেল হবে। আর যদি কোনো শুভ আত্মা যায় তার গায়ে জুঁই ফুল চন্দন এরকম গন্ধ হবে, ভালো গন্ধও হয়, হবেই। এটা কাশফুলের গন্ধ হয়, সুন্দর গন্ধ হয়, মানে অন্যরকম একটা সুন্দর অনুভূতি হয়। কিন্তু কোনো বাজে যেগুলো হয় তারা যদি আমাদের আশেপাশ দিয়ে যায়, আমরা সবাই যারা মানে অডিয়েন্সদের উদ্দেশ্য বলা, অনেকেই বুঝতে পারে এটা। এমনকি শরীরের মধ্যে মানে গায়ে কাটা দিয়ে ওঠে, কিন্তু শুভ আত্মা হলে কাটা দিয়ে দেবে না, মানে খুব ন্যাচারাল ভালোভাবে ফিল হবে সেটা। আমারও সেটা হয়েছিল। এটা মানে খুবই সাংঘাতিক এক্সপিরিয়েন্স বাবা। আচ্ছা দাদা, তুমি আরেকটি জিনিস বলেছিলে যে অরা দেখানোর ব্যাপার নিয়ে, এটা ওটা যদি একটুখানি বলো। আচ্ছা, অরাটা দেখতে হবে আমাকে একটুখানি, হাতের আংটিগুলো একটু, আচ্ছা শিওর, আর ওই ঘড়িটাও খুলতে হবে। কনসেন্ট্রেশন হাতের দিকে দেবে, একদম হাতটা এরকম করে ঘষা, একটু সোজা হয়ে বসবে, চোখ খোলা থাকবে, চোখ খোলা থাকবে, চোখটা বন্ধও রাখতে পারো। আচ্ছা, জোরে একটু জোরে বসবে, চলে যাও, আস্তে আস্তে আসবে, আস্তে 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 আস্তে, আরো 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 আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আস্তে। দেখবে একটা বাবেলসের মতো কিছু একটা ফিল হচ্ছে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। হয়েছে কি, তার মানে ওরা ব্লক আছে। আচ্ছা, এটা যদি আসতো
তাহলে একটা ব্যাপার ছিল, অরাটা যখন এইখানে স্ক্যানিং হবে, তুমি একটু করতে পারবে? হ্যাঁ, তুমি একটু করে দেখো, এটা দেখো ভালো করে। চলে যাও এরকম এতটা, হ্যাঁ আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে কনসেন্ট্রেশন ওই দিকে দেবে, আস্তে আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, স্লাইড 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 স্লাইড, আরো আস্তে, আরো আস্তে, ধীরে ধীরে, আরো ধীরে, এইবার কাছে আসার সময় আরো ধীরে। কোনো কিছু মনে হচ্ছে ভেতরে? একটা বলের মতো আস্তে 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 মনে হচ্ছে, সামনে এগোতে পারছো না? হচ্ছে? একটু বলো মুক্তি উচ্চারণ। হ্যাঁ, ওইটুকুই তোমার অরা, ব্যাস ছেড়ে দাও। হচ্ছে তো? চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কি হলো? বল বল, বুঝে গেল হাতে। তোমার অরাটা ব্লক আছে। এই যাদের অরা ব্লক আছে বা নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে মনে হচ্ছে, সেই সময় তোমার উদ্দেশ্যে বা অডিয়েন্সের উদ্দেশ্যেও এটা বলা যে প্রতিদিন যদি কেউ না পারে, প্রতিদিন করতে হয় না অ্যাকচুয়ালি, 4 দিন অন্তর বা সপ্তাহে 2 দিন করে অন্তত রক সল্টের সাথে কফি মিশিয়ে স্নান করতে হবে। আচ্ছা, মানে এক বালতি জল নিয়ে এক পাতা কফিকে 4 বালতি জলে ডিভাইডেড করতে হবে। মানে এক পাতা কফি মানে 2 টাকার যে কফি, 2 টাকার না, 10 টাকার যে 10 টাকার যে কফি স্যাশে, ওটাকে 4 বালতি জলে দিয়ে দেওয়া হলো। তাহলে আর রক সল্ট কতটা? রক সল্ট এতখানি দিল, এতখানি, ওটাও 4টে বালতিতেই? হ্যাঁ। আচ্ছা, মানে বালতি একটাই থাকলো, 4 বার রোতে দিয়ে করবে। বুঝলাম না, মানে বালতি একটাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, একবার স্নান করে নিয়ে 4 বার ভর্তি করে এই করে করতে পারবে। তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো ওরা থেকে ক্লিন হয়ে যায়। এটা করে তুমি যেটা শেখালাম, এটা যদি তুমি করতে পারো, তুমি নিজেও আমাকে ফোন করে বলবে যে সত্যি ভাই, যে ওই ফিলটা পাওয়া যাবে হাতের মধ্যে। কনসেন্ট্রেশনটা রাখতে হবে। তো হুইচক্রাফটের মধ্যে আর কি কি করা সম্ভব? হুইচক্রাফটের মধ্যে কি না করা সম্ভব? লাভ রিলেশন থেকে শুরু করে, মানে মিরাকেল, কাউকে কেউ পড়ছে না তাকে পটিয়ে ফেললাম না, এইটা প্রথম কথা। কেউ পড়ছে না পটিয়ে ফেললাম, এইটা একদম যুক্তিযুক্ত না কথাটা। এই রিসেন্ট একটা কেস এসেছিল, আমি একটু বলি। অবৈধ সম্পর্ক একটা ঠিক করতে হবে। আচ্ছা, বাড়ির মধ্যেই তার 20 বছরের সম্পর্ক হাজবেন্ডের সাথে, 4 বছর রিলেশন ঠিকঠাক থাকার পর সে মানে চাইছে যে, মানে হাজবেন্ডটা চাইছে না বা ওয়াইফটা চাইছে না সে ঠিকঠাক রাখতে। এমনকি আমাকে বলছে যে 15 বছর ধরে তার দেওরের সাথে রিলেশন, ওই ওয়াইফের। কিন্তু বলছে আমি টাকা পয়সা নেব, তো স্যার আমি এই মানে যে রিস্তাটা আছে, যে রিলেশনটা আছে, সেটা আমি ভাঙতে চাইছি না। তো এমন কিছু কি করা যাবে? দেওর তো এখন আমার কথা শুনছে না, তো আপনি একটু কিছু করুন না যে এইটা যাতে টিকে যায়। হ্যাঁ, দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কটা টিকে যায়। কিন্তু এটা হয় না কারণ এটা অনেকেই যায় না, এটা পয়সার জন্য অনেকে করে ফেলে, ব্যাকফায়ার খেয়ে যায়। ব্যাকফায়ার খেলে কি হয়, আমাদের এই যে শর্ট চক্র পুরো ড্যামেজ হয়ে যাবে। প্রথম ড্যামেজ হবে মূলাধার আর স্বাধিষ্ঠানটা। আচ্ছা, আমাদের এই স্বাধিষ্ঠান প্রথম রিলেশনশিপের যে সমস্যাগুলো, ওর জীবনে যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো আমার কাছে ব্যাকফায়ার হয়ে আসবে। আমি এই জন্যে এই কাজগুলো করি না। অন্য কেউ যদি চায়, মানে লিগাল যে কেসগুলো, সেগুলো আমি করি। কেউ কেস কামারিতে পড়ছে, এই যে ডিভোর্সের কেস, অনেক পুরুষ জড়িয়ে আছে, অনেক নারীরাও। এবং এখন তো আমরা সবাই জানি যে 498 এগুলো ঠিক করা যায়। এমনকি লাভ রিলেশনশিপ যেগুলো, এমনকি মানে কারোর বেবি ঠিকঠাক হচ্ছে না, এগুলো হয়। আবার কোনো রোগ আছে এরকম, মানে রাস্তায় বিড়বিড় করে অনেক পাগলদের দেখো না, যে তুমি বকতে এগুলোকে ঠিক করা যায় খুব ভালোভাবে। আচ্ছা, এমনকি ক্যান্সারকেও ঠিক করা যায়। এগুলো অ্যাকচুয়াল জাস্ট লাইক হিলিং। তো এগুলো দিয়ে হিলিংই হয়, পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করা হয়। আমাদের যে শরীরের বাইরে যে 5টা শরীর আছে, এই শরীরকে হিল করা হয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বলে, যে তোমাদের হাতে তো কোনো মিটার থাকে না, তো তুমি বোঝো কি করে তোমার উল্টো দিকের মানুষটার মধ্যে কোন পার্টটা সমস্যা, যে সেটাকে হিল করব বা সেটাকে ব্যালেন্স করব? আচ্ছা, এবার আমি বলি। রেইকিতে, খুব ভালো প্রশ্ন করলে দাদা। এটা রেইকিতে এমন একটা পদ্ধতি আছে, বায়োসেন্স স্ক্যানিং। আমি তোমাকে লাইভ হিলিং দেখাতে পারি, তোমার কোথায় কোন প্রবলেম আছে।
এখনই দেখিয়ে দিতে পারি। দেখো। হ্যাঁ, তো আমি এটা দেখাবো। আচ্ছা, আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন, মানে এই এপিসোডেই আপনারা দেখবেন। বায়োসেন্স স্ক্যানিং করে হাত হয়ে যায় তার স্টেথোস্কোপের মতো। মোটামুটি তার এই নন ডমিনেন্ট হ্যান্ড দিয়ে প্রত্যেক মানে পুরো শরীরটাকে স্ক্যান করা যায়, যেখানে যেখানে যে প্রবলেম সেই প্রবলেম সম্পর্কে বলেও দেওয়া যায়, এবং হিলিং নিলে এটা ঠিকও হয়ে যায়। ওকে। হ্যাঁ, এবং ওরা যে এল রড বলে একটা ইয়ে আছে, এল রড দিয়ে ওরাটাকে চেকিং করা যায় কার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক হয়নি, এরকম কার ওরাটাই মানে এক্সটেনশন বেশি সেটা বোঝা যায় সমস্ত কিছু। ওকে, তো তুমিও এল রড প্র্যাকটিস করো? মানে এল রড প্র্যাকটিস করি, আজকে হয়তো আনি, পরে যখন হবে আমি ঠিক নিয়ে আসবো, দর্শকদের দেখাবো। তাহলে দাদা, যেটা তুমি কথা দিয়েছিলে সেই অনুযায়ী ওরা স্ক্যানটা করবে বললে? একদম। বলো কি করতে হবে আমাকে? আচ্ছা, তুমি একটা কাজ করবে দাদা, ওই ঘড়িটা খুলবে, আচ্ছা, আর চশমাটা খুলবে। আচ্ছা, পাটা না সোজা দেবে, তা বলবো। নামটা? মলয় মণ্ডল। চোখটা বন্ধ। পেটে কোনো সমস্যা? না। হাতটা একটু ছেড়ে দেবো। পেটে যেটা পেলাম, পেটে হয় প্রবলেম আসতে পারে মেবি, কারণ অ্যাস্ট্রোলজিক্যালিও এটা কিন্তু অনেকেই প্রেডিক্ট করে রেখেছে। পেটে যে ব্যাপারটা হবে, পেটে সমস্যা আমি দেখলাম, মানে পেটে যেটা। আর হাঁটুতে কি তোমার ব্যথা আছে কোনো? সেটা একটু থাকে। এইবার আমি একটা কথা বলি, এটা অ্যাস্ট্রোলজিক্যালি যেরকম ঠিক, তেমনি রেইকির ক্ষেত্রে বা এই হিলিং এর ক্ষেত্রে যার যার হাঁটুর সমস্যা আছে তার প্রোগ্রেসে বাধা। আচ্ছা, এটাকে কি করতে হবে, তুমি একটু পেটের দিকে নজর রাখবে, তাহলে এই ওরিয়েন্টেড যে রিলেটেড ব্যাপারগুলো আছে আমাদের, মানে সেইগুলো ঠিকঠাক থাকবে। ওকে, পেট সম্পর্কিত একটু ইয়ে করবে। তুমি তো হিলিং জানো না, না হিলিং নিতেও পারো, অথবা ন্যাচারাল ওয়েতে তুমি দেখবে যাতে ঠিক করা যায়। পেট মানেই তো খাওয়ার দিকটাই মেন ফোকাস করতে হবে। এবার পেট যার ঠিক নেই তার হাঁটুর প্রবলেম হবে, অথবা মাথায় ডিসিশন মেকিং পাওয়ারে প্রবলেম হবে। আচ্ছা, এটা হয়, স্বাভাবিক ব্যাপার। তুমি কি করবে, প্রতিদিন একটু খালি পায়ে হাঁটলে, কোনো গাছকে জড়িয়ে ধরলে সুন্দর করে, তাহলে এই মানে যেগুলো এক্সট্রা যে ফ্যাট বা এক্সট্রা যেগুলো ওরার মধ্যে যেগুলো প্যাবেলসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। ওকে, মানে গ্রাউন্ডিং হলে, গ্রাউন্ডিং হলে গাছ রিডিউস করে নেয় এগুলো। ওকে, এগুলো খুব ভালো। পেটটাই সমস্যা দেখলাম, আর বুকে সামান্য, আর শরীরে কোথাও কোনো সমস্যা নেই, যেটা পাইনি সেটা
বলে লাভ নেই। আর চোখে মানে ইয়েতে দেখলাম একটু চোখে কি কোনো পাওয়ারের বা হ্যাঁ, পাওয়ার একটু আমার একটু ফ্র্যাকচুয়েট করছে রিসেন্টলি। হ্যাঁ ওইটা মানে বা চোখে কি না ডান চোখে সেটা আমার ঠিক খেয়াল নেই, বাট কোনো আমার একটা চোখে আর কি, মানে বা চোখে বেশি পেলাম, ডান চোখটা সেরকম পাইনি ব্যাস। আচ্ছা। এই আর তুমি ওরা কালার কি বুঝলে বা ওরা কি বুঝলে? ওরা মোটামুটি লাইট আছে, সবকিছুই ঠিকঠাক আছে, শুধু পেটেই যেটা পেলাম, বেশি পেলাম পেটটায়, আর তাছাড়া ওরা পুরো একদম খুব আচ্ছা, ভালো। বাহ। তুমি এই যে সোশ্যাল মিডিয়া, এতে খুব প্রোগ্রেস করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলে যে তুমি আমাকে কিন্তু এটাও বলেছিলে, সেটা হচ্ছে তুমি একটা কিছু দেখাবে বা কিছু ফিল করাবে, যে এনার্জি। আচ্ছা, মানে ওটা মানে আমাদের ওরা কতটা বড় কি বৃত্তান্ত, এটা আমি দেখানোর জন্য বলছিলাম। এটার জন্য আগে 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 আমার সেই সব দর্শকদের জন্য বলছি, মানে যারা এখনো পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার নয়, ওরা কি বা ওরা কি জিনিস, কি রকমের হয়, সেইটা আগে একটু তাদের জন্য তুমি একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি বোঝাও। ওরা কথা মানে হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে যেটা ভৌতবিজ্ঞানের ভাষায় আমরা বলি। ওরা এমন একটা জিনিস, এর মধ্যে আমাদের 5টা শরীরকে ভিত্তি করে এই অরাটা তৈরি হয়, যেটাকে বলা হয় দেহ কবচ। আচ্ছা। যত আমাদের এই ষটচক্র ঠিকঠাক থাকবে, ওরাও ততটা ভালো থাকবে। এই যে আমরা দেখি না যে ব্ল্যাক ম্যাজিক করছে, ধরে যাচ্ছে বারবার, কারোর এই মণিপুর চক্র অর্থাৎ পেট যদি ঠিক না থাকে, অর্থাৎ এখানেও একটা চক্র থাকে, এই চক্র রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে ব্ল্যাক ম্যাজিকটা ধরে যাবে। এমনকি ওরা যদি কারোর প্রোটেক্টেড না থাকে, এই ব্ল্যাক ম্যাজিক তাড়াতাড়ি ধরে যায়। তা ওরাকে প্রোটেক্টেড রাখা হয় কিভাবে? ওরাকে প্রোটেক্টেড রাখতে হলে তোমাকে একটা রেমিডি প্রথম বলে দিলাম, যে গাছকে জড়িয়ে ধরবে। আর ওরা বুস্টার আছে একটা, ওই মেটালের যেটা গোল্ডেন কালারের হয়, ওরা বুস্টারটা ওরা মানে এক্সপ্যান্ড করে। আচ্ছা, খুব ভালো রাখে ওরাটাকে, যোগাযোগ নতুন। এটা সত্যি কাজ হয়? সত্যি মানে ওটা কি উচিত পকেটে রেখে দেওয়া? হ্যাঁ একদম, আমি নিজেও রেখেছি। ওকে, ফাইন ফাইন। আমি কয়েকদিন ব্যবহার করেছিলাম বটে, কিন্তু করা হয় না। এটা খুব ভালো, এটা কাছে রাখলে যে কোনো শত্রু যদি কেউ থাকে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়, 50-50 হবে। কিন্তু হিলিং তোমাকে করতেই হবে, হিলিং নিতেই হবে। হিলিং বা স্পেল কাস্টিং না করলে অরাটা ঠিকঠাক হয় না। আমাদের অরা ঠিক থাকবেই, মানে যতটা ঠিক থাকবে ততটা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সম্পর্কগত সমস্ত দিক থেকে সবাই ভালো থাকবে। অরা যদি ঠিক না থাকে, কেউ ঠিক থাকবে না। ওই জন্যে সবাই মানে বলি আমরা যারা মাস্টার আছি, নিজের অরাকে প্রোটেক্টেড রাখো এবং অরাটাকে পরিশুদ্ধ করো। আচ্ছা, এই যে মানে কবরস্থান বা শ্মশান, এই সব জায়গায় গেলেও কি অরা ডিস্টার্ব হতে পারে? প্রথম কথা, এইটা খুব ভালো প্রশ্ন করলে। আমরা যে ঘরে বসে রয়েছি, প্রত্যেকটা জিনিসের, বাড়ির নেতারও একটা অরা আছে, আচ্ছা, একটা গাছেরও অরা আছে, একটা ইটেরও অরা আছে। কীরকম, আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, তুমি যে ঘরটাতে থাকো সেই ঘরের এক ধরনের অরা তো, আর ঠাকুর ঘরে যেখানে থাকো, মানে যেখানে ঠাকুর থাকে, সেই এটা অন্য এনার্জি পাওয়া যায়। ঠিক কথা। আমরা মন্দিরে যখন যাই, মন্দিরে একটা ভাইব পুরো আলাদা হয় না, কিন্তু বাড়িতে থাকলে সেই ভাইবসটা পাই না। এই জন্য বলা হয় কিছু কিছু সময় মন্দিরে ঘুরে আসা উচিত, অরাটা এক্সচেঞ্জ হয়। প্রত্যেকটা জিনিসের অরা আছে। এই অরাটাকে মানে যত মানে আমরা পজিটিভিটির মধ্যে থাকবো না, তত অরা লাইট হবে এবং অরা ভালো থাকবে। এই অরাটাকে ভালো রাখলেই আমাদের সমস্ত কিছু ঠিক। আচ্ছা, এই অরারও তো আবার কালার হয়? হ্যাঁ, অরার কালার, কেউ যদি ভাবে যে অরার কালার বেনি আসো কালার এটাকে বলে, যেটা ভিবজিওর বলা হয়, 7টা রং বলা হয়। এই 7টা কালার যেটা অ্যাস্ট্রোলজিতেও থাকে, মিরাকিউলাসভাবে এটা এই আমাদের বডিতেও থাকে। ওই জন্য পাথর সাজেস্ট করা হয় কালার বুস্ট আপ করার জন্য, বা এই চক্রগুলোকে বুস্ট আপ করার জন্য। এই কালারগুলো অ্যাকচুয়াল যদি লাইট হয়, তাহলে অরা ব্যালেন্স থাকে। প্রত্যেকটা কালার একই রকমভাবে সিমিলারিটিভাবে সমতা বজায় রেখে ব্যালেন্স থাকবে, তাহলেই সেটা হয় ব্যালেন্সিং অরা। আর যদি সেটা ডার্ক হয় প্রচণ্ড, তাহলে অরার মধ্যে কোনো নেগেটিভ ক্রিয়া বা কোনো কিছু করা হচ্ছে। ডার্ক হলে তো কোনো কথাই নেই, ডিপের দিকে যত হবে সেটা খারাপ। ডিপ ব্লু বা ব্ল্যাকও হতে পারে, নাকি? ব্ল্যাকও হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়াল অরার মধ্যে বিভিন্ন প্যাবেলস ঢোকে, সেইটা রিডিউস করা হয় লামাপেরা, রেকি। অ্যাকচুয়াল এই বিদ্যাগুলো কোনো কিছুই নয়, সত্যি কথা বলতে গেলে। এই বিদ্যাগুলোকে দিয়ে এই অরার মধ্যে থেকে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে বের করে দেওয়া হয়।
এই বিদ্যাগুলোর এইগুলোই কাজ। আচ্ছা, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কিছু মানে যে রেমিডির মাধ্যমে এই অরা থেকে সমস্ত কিছু রিডিউস করে দেওয়া হয়। সাংঘাতিক, অনেক কিছু জানলাম তোমার সঙ্গে এতক্ষণ গল্প করে। যাই হোক, আপনাদেরকেও বলছি, সেটা হচ্ছে আপনাদের কেমন লাগছে প্রোগ্রাম অবশ্যই আমাদের লিখে পাঠান, এবং আপনারাও মানে কোনো যদি সমস্যার মধ্যে থাকেন সেগুলো লিখে পাঠান, আমরাও সেগুলো ডেফিনেটলি আপনাদের কাছ থেকে জেনে অডিয়েন্সকে গাইড করার চেষ্টা করব, এবং আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান তারাও সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আর বাকি আমার দর্শকদের জন্য আপনি কি বলবেন বলুন? সবচেয়ে মানে যেটা বেস্ট আমি সবার জন্য বলবো, হিলিং মডালিটির মধ্যে সবাইকে আসা উচিত। প্রত্যেক ফ্যামিলিতে একজন করে হিলার দরকার। হিলার যদি না থাকে ফ্যামিলিতে, তো প্রত্যেক ফ্যামিলিতেই আমি যেটা দেখেছি, মানে এই 2-2.5 বছরের মানে অভিজ্ঞতায়, ফ্যামিলিতে হয় বাস্তু প্রবলেম, ফ্যামিলিতে হয় সম্পর্কগত প্রবলেম, ফ্যামিলিতে হয় কোনো মামলা মোকদ্দমার প্রবলেম। এনিহাও যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা যদি হিলিংটা ঠিকঠাক করতে পারি তাহলে এইগুলোকে ইরেজ করা সম্ভব। আমি আমার নিজের লাইফ দিয়ে প্রমাণ পেয়েছি, তার জন্যই বলছি। ফাইন, কিন্তু একদম যাওয়ার আগে আমার অডিয়েন্সের জন্য একটা বোনাস, সেটা হচ্ছে ধরে নিন সবসময় এসে সবাই ফাইন্যান্সিয়ালি টাকা দিয়ে হিলিং নেওয়া সম্ভব নয় কোনো স্পেশালিস্ট মাস্টারের কাছ থেকে, তাদের জন্য প্রিকশন কি আছে? তাদের জন্য তারা মেডিটেশন চ্যান্টিং করতে পারে। আচ্ছা, মানে রেগুলার মেডিটেশন করাটা উচিত। মেডিটেশন করাটা উচিত, তাতে অরা লেভেলটা ভালো হয়। হ্যাঁ, মেডিটেশন দিয়ে ব্ল্যাক ম্যাজিক হয়তো দূর হবে না, তার জন্য হিলিং প্রসেসটা বা আমাদের মতো হিলারদের দরকার। তাতে হয়তো এটা মোটামুটি 85 to 90% রিডিউস করা যাবে। ওকে, কিন্তু মেডিটেশন চ্যান্টিং কারোর ক্ষেত্রে কেউ মানে অ্যাকচুয়াল যদি ঠিকঠাক করতে হয়, কেউ আদ্যাস্তোত্তম শুনতে পারে, আবার কেউ বগলামুখী কবজম শুনতে পারে শত্রুগুলোকে রিলিজ করার জন্য। হ্যাঁ, আবার নরসিংহ কবজম শুনতে পারে। এইগুলো শুনলে কি হয়, এইগুলো ওরাকে প্রোটেকশন করে রাখে, কিন্তু দীর্ঘদিনের জন্য নয়, সাময়িক। এটাকে করতে গেলে হিলিং শিখতে হবে, আর নয় হিলারকে দিয়ে যে কোনো একদম মানে এটা তো স্বাভাবিক। রোগ যদি বড় হয় ডক্টরের কাছে যেতেই হবে, তবু যাতে রোগটা না হয় বা ঠান্ডা জ্বর সর্দি যাতে আমাদের না হয়, সেই জন্য আমরা যেমন জ্যাকেট পরি নিজেকে প্রোটেক্ট রাখি, সেই রকমই যদি শিল্ড করে রাখতে হয় তাহলে ডেলি মেডিটেশন করা উচিত, এবং এই বিভিন্ন মন্ত্র চ্যান্টিং এগুলো শোনাও উচিত। জলে অ্যাফার্মেশন দিয়ে খেতে পারে। আচ্ছা, সেটা যদি একটু ডিটেইলে বলো। হ্যাঁ, এইটা হয় কি, কেউ আজকালকার দিনে ট্রেন্ডিং যেটা চলছে, কিছু না করেই আমি অনেক কিছু পেতে চাই। যেমন আমি লটারি বাজাতে চাই, আমি আমার সম্পর্ক ভালো করতে চাই, কিন্তু কাজটা আমি ঠিকঠাক করছি না, কিন্তু এটা আমি করব, মানে এটা আমার চাই, ডিজায়ার আমার এটা। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাকে করতে হবে কি, জলে অ্যাফার্মেশন দিতে হবে। জল, ওই যে এলিমেন্টের কথা বলেছিলাম, 5টা এলিমেন্টের মধ্যে জলও একটা। জল আর আগুন বা বায়ুতে যদি কোনো অ্যাফার্মেশন দেয়া যায়, এগুলো খুব। সিস্টেমটা কি? সিস্টেমটা যেটা বলবো সেটা খুব ভালো প্রশ্ন করলে দাদা। প্রতিদিন কাচের গ্লাস নেবে, কাচের গ্লাসে ওই গ্লাসটাতে সকালবেলায় উঠে বিছনা ছাড়ার আগে প্রতিদিন অ্যাফার্মেশন দেবে, যেটা যার প্রয়োজন, শুধু লটারি প্রাপ্তি ছাড়া আর চুরি কোনো বস্তু ছাড়া, মানে এইগুলো ছাড়া, বা কারুর পাশের বাড়ির থেকে ক্ষতি না করে এইগুলো বলা যে আমার এটা হয়ে গেছে, মানে তোমার জীবনে যেটা এম। হতেই পারে আমার রিলেশনশিপ আজকে থেকে ভালো হচ্ছে, ঠিক 41 দিন এরকম করে যদি ঠিকঠাক, মানে পজিটিভে ওটা বলতেই হবে। মানে সাপোজ আমার গাড়ি কেনার ইচ্ছা, বাট আমি ওখানে বলবো যে আমার গাড়ি কেনা হয়ে গেছে। এটা যদি টানা 41 দিন বলা যায়, জলের ক্রিস্টাল কিন্তু চেঞ্জ হয়, এই জলটা খেতেও মিষ্টি লাগে তখন। কিন্তু ওটাকেই কেউ যদি দেখতে চায়, এটাই খারাপ ইন্টেনশন দিয়ে দেখুক, জলটা খেলে হয় পেটে সমস্যা হবে, আর নয় বদহজম। না, আমাকে আরেকটু পরিষ্কার করে বলো, সেটা হচ্ছে আজকে একটা কাঁচের গ্লাস নিলাম, তার মধ্যে জল রাখলাম, একদম বিছানা থেকে নামতে পারবো না, তার মানে নিশ্চয়ই বিছানার মাথার উপরে কোথাও একটা রেখে দিতে হবে জলটা আগের দিন রাত্রে একদম ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সেটা কি উপরে একটা জবা ফুল রাখলে খুব ভালো হয়, আচ্ছা, পজিটিভিটিটা আরো বৃদ্ধি করে। ওকে, ওই জলটাকে আমি পুরো বলবো, একদম সকালে ঘুম থেকে উঠে জোরে বলতে পারি, আস্তে আস্তে বলতে পারি, ভালো ডিজায়ার হলে উইশগুলো আস্তে আস্তে বলাই ভালো। পুরো একদম জলকে বলবো আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ব্যাস।
বলে জলটা কি করব? জলটা খেয়ে নেবো পুরো। আচ্ছা, বলে সেই জলটা খেয়ে নিতে হবে। একদম। আচ্ছা, জলটাকে ফেললে হবে না, একটুও ফেললে হবে না। অনেকে জল অল্প একটু রেখে দেয়, এটা পুরো খেয়ে নিতে হবে। এটা দিনের মধ্যে 2-3 বারও করতে পারে, একের অধিকও করতে পারে, যার আর অ্যাটলিস্ট অন্তত 41 দিন এটা টানা করলে করতেই হবে, তাহলে সে খুব তাড়াতাড়ি এই মানে রেজাল্ট পাবেই পাবে। একদম পাবেই পাবে। অসাধারণ, থ্যাংক ইউ। একটা বিরাট বোনাস আপনারা পেয়ে গেলেন দাদার কাছ থেকে। ভালো থাকবেন, ভবিষ্যতেও আপনি টাইম দিলে আবার আমরা এরকম পডকাস্টে বসবো এবং আপনার কাছ থেকে অনেক কিছু জ্ঞান সঞ্চয় করব। একদম। আপনারাও ভালো থাকবেন, নমস্কার।